নমস্কার, স্কিল বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। দিল্লিতে যে অপারেশন আঘাত শুরু হয়েছে এবং ২৪ ঘন্টায় ৬৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে, প্রচুর অস্ত্রশস্ত্র সিজ করা হয়েছে, এই টোটাল ব্যাপারটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। কিন্তু প্রথমেই বলে রাখি যে আজকের আমাদের আলোচনা জিও পলিটিক্স অর্থাৎ ইন্টারন্যাশনাল রিলেশনসের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। এই টপিকটা রয়েছে ইন্টারনাল সিকিউরিটি সাবজেক্টের মধ্যে। মূলত আমি ইন্টারন্যাশনাল রিলেশনস এবং ইন্টারনাল সিকিউরিটি মানে আন্তর্জাতিক সম্পর্ক এবং আভ্যন্তরীণ সুরক্ষা, এই দুটো ব্যাপার পড়িয়ে থাকি অফলাইন ক্লাসে বা অনলাইনে। আমাদের যে সরকারি চাকরির জন্য সিভিল সার্ভিসের ক্লাস হয় সেখানে। চ্যানেলে মূলত ইন্টারন্যাশনাল রিলেশনসটা নিয়ে বেশি আলোচনা করা হয়, ইন্টারনাল সিকিউরিটি বা আভ্যন্তরীণ সুরক্ষা নিয়ে কমই আলোচনা করা হয়। তো আজকের টপিকটা এই আভ্যন্তরীণ সুরক্ষা বা ইন্টারনাল সিকিউরিটি সাবজেক্টের মধ্যে পড়ে। কি ব্যাপার? অপারেশন আঘাত যেটা দিল্লিতে শুরু হয়েছে এটা অপারেশন আঘাত 3.0। তার মানে অপারেশন আঘাত 1.0 এবং 2.0 অলরেডি হয়ে গেছে কয়েক মাস আগে, এটা 3.0। আঘাত মানে কি? আঘাত মানে স্ট্রাইক করা, ক্র্যাকডাউন করা, তাই তো? আঘাত করা। এবার কিসের ওপর স্ট্রাইক করা হচ্ছে, কিসের ওপর আঘাত করা হচ্ছে, কোথায় আঘাত করা হচ্ছে, কেন আঘাত করা হচ্ছে? না, নিউ ইয়ারের ঠিক আগে দিল্লিতে ক্রিমিনালদের ওপর স্ট্রাইক বা ক্র্যাকডাউন শুরু করা হয়েছে এবং আমরা দেখলাম যে ৬৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ৬৬০ জন যারা ডিরেক্ট অ্যারেস্ট হয়েছে এরা ছাড়াও অনেককে প্রিভেন্টিভ ডিটেনশনের আওতায় এনে গ্রেপ্তার করা হয়েছে। এদেরকে নিউ ইয়ার মিটে গেলে ছেড়ে দেওয়া হবে কিছু জিজ্ঞাসাবাদ ইত্যাদি করে, আর এই ৬৬০ জনের নামে পুরোপুরি কেস চলবে, ঠিক? এবং আমরা দেখলাম যে ২১টা পিস্তল, প্রচুর কার্ট্রিজ এবং ছুরি, সবজি কাটার নয়, অ্যাটাক করার, এগুলোকেও উদ্ধার করা হয়েছে। এবং এই যে রেড, নাকা চেকিং, এই রেডের সময় ৬ কেজি গাঁজা উদ্ধার হয়েছে। ৬ কেজি, ৬ কেজি মানে অনেক। এবং প্রচুর অবৈধ লিকার, ইল্লিগাল লিকার, ব্যারেল ব্যারেল, সেগুলোকেও বাজেয়াপ্ত করা হয়েছে। এবার এই টোটাল জিনিসটা কেন, হঠাৎ করে কি হলো, দিল্লিতে ইন্টেলিজেন্স এজেন্সির কাছে কি খবর এলো, সেইগুলো আমাদের বুঝতে হবে। কি কি হয়েছে আমরা বুঝে গেলাম। দেখুন, ব্যাপার যেটা সেটা হচ্ছে দিল্লি পুলিশ ডেটা অ্যানালিসিস করতে শুরু করে যে কখন অপরাধ বাড়ে, কখন কোন জায়গায় অপরাধ সংঘটিত হয়। ডেটা অ্যানালিসিস করে দিল্লি পুলিশ দেখে যে ক্রাইম এবং অ্যাক্সিডেন্ট দুটোই ৩১শে ডিসেম্বর রাতে, বিকেল সন্ধে রাতে, এবং ওই 1 জানুয়ারি মাঝরাত, যেটা ৩১শে ডিসেম্বর 1 জানুয়ারি, ওই সময়টা পিকে উঠে যায় দিল্লিতে। এবং প্রত্যেকবারই আমাদের দেশের পুলিশ ব্যবস্থা যেরকম, কিছু হয়ে যাওয়ার পর পুলিশ ওখানে যায়, সব কিছু ঘটনা ঘটে গেছে, পুলিশ পৌঁছায় তারপর। তো সেই ব্যবস্থা পাল্টানোর জন্য, যাতে আগে ভাগে আটকানো যায়, যাতে প্রিভেন্টিভ মেজার নেওয়া যায়, প্রিএমটিভ কোনো অ্যাকশন নেওয়া যায়, তার জন্য দিল্লি পুলিশ নিজেদের পুরো টাস্ক ফোর্স, প্যাট্রোলিং টিম, নাকা চেকিং টিম এবং ইন্টেলিজেন্স এজেন্সি গঠন করে নিয়েছে। এবং এই যে টিম, এরা নিজেরা আলোচনা করে কি দেখেছে, যে না, 25শে ডিসেম্বর ক্রিসমাস থেকে শুরু করে এই 1 জানুয়ারি অবধি প্রচুর জায়গায় দিল্লিতে নাইট পার্টি হয়। এবার এই যে নাইট পার্টি, এই সমস্ত নাইট পার্টি প্রচুর জায়গায় হচ্ছে, ক্লাবে, বিভিন্ন রিসর্টে, বিভিন্ন হোটেলে। এই সব জায়গায় মানুষজন ড্রাঙ্ক, মদ খেয়ে রয়েছে, বিভিন্ন অন্যরকম নেশা করছে। এবং প্রচুর জায়গায় প্রচুর ক্রাউড হয়, কনট প্লেস থেকে শুরু করে এরকম আরও অনেক জায়গায় প্রচুর ভিড় এক জায়গায় আসে। কেউ ঘুরতে বেরিয়েছে, কেউ শপিংয়ে বেরিয়েছে, কেউ রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে বেরিয়েছে, কেউ এমনি মিট করছে বন্ধু বান্ধবের সঙ্গে। তো এই যে ক্রিসমাস এবং নিউ ইয়ার ইভ, ইয়ার এন্ডিং, এই ভাইবসটা সেলিব্রেশন হয়। আর এই সময় কি হয়? এই সময়
প্রচুর মলেস্টেশনের বা শ্লীলতাহানির ঘটনা প্রত্যেক বছর রিপোর্ট হয়। কোনো নাইট পার্টিতে, ক্লাবে, কোনো রিসর্টে, কোনো গ্যাদারিংয়ে, ভিড়ের মধ্যে, ক্রাউডে, এরকম চিপ মেন্টালিটির অনেকে বেরিয়ে পড়ে রাস্তায়, যাদের রাস্তায় থাকার কথা নয়, যাদের সমাজে থাকার কথাই নয়, যাদের জেলে থাকার কথা, দিয়ে তারা দিল্লির রাস্তায় থাকা মা বোনেদের অসম্মান করে। পুলিশ দেখছে যে এই সময়টাতেই রাতে অ্যাক্সিডেন্ট বেড়ে যায়। আপনি একজন সাধারণ মানুষ, আপনি আপনার বাড়ির মেয়েকে, তার তো পূর্ণ স্বাধীনতা আছে, সন্ধেবেলা সে রেস্টুরেন্টে খেতে গেছে তার বান্ধবীদের সঙ্গে, বন্ধুর সঙ্গে, বাড়ির লোকের সঙ্গে, স্বাধীনতা আছে না? কিন্তু আমরা আমাদের বাড়ির মেয়েকে যেতে দিই না, বলে না না না, কোনো স্বাধীনতার দরকার নেই, কোনো আনন্দের দরকার নেই, তুমি বাড়িতে থাকো। আমরা কি নারী স্বাধীনতার বিরুদ্ধে? না, আমরা আমার বাড়ির মেয়েটার, আমার কন্যার সেফটি নিয়ে চিন্তিত। আমার ছেলে, আমাদের বাড়ির সন্তানেরা, ছেলেরা, তাদের সেফটি নিয়েও আমরা চিন্তিত। আমরা ছেলেদেরকেও বলি, এই তাড়াতাড়ি বাড়ি ঢুকবি কেন? তার ক্ষেত্রে তো যদিও পুরুষেরও মলেস্টেশন হতে পারে, কিন্তু সামগ্রিকভাবে আমরা যে বোধ নিয়ে চলি, তার ক্ষেত্রে তো মলেস্টেশনের ব্যাপার নেই। আমরা তাকেও বলি তাড়াতাড়ি বাড়ি ফিরবি, কারণ যত রাত বাড়তে থাকবে, তুই ভালো করে হয়তো বাইক বা স্কুটি বা চার চাকা বা সাইকেল যা ইচ্ছা চালাচ্ছিস, বা রাস্তা দিয়ে হেঁটে আসছিস, কিন্তু বাকি যারা রাস্তায় গাড়ি চালাচ্ছে তাদের ওপর ভরসা নেই। কেউ মদ খেয়ে গাড়ি চালাচ্ছে, তোকে এসে ধাক্কা মেরে দেবে, একটা বিপদ ঘটে যাবে, আমাদের সারা জীবন কাঁদতে হবে। তো যারা ওইভাবে গাড়ি চালাচ্ছে তাদের রাস্তায় থাকা উচিত নয়, কিন্তু তারা রাস্তায় আছে। আমি আমার বাড়ির ছেলেটাকে বলছি, মেয়েটাকে তো আগেই বলে দিয়েছি যাবি না, ছেলেকেও বলছি তুইও তাড়াতাড়ি বাড়ি ফিরবি। এবং আমার বাড়ির কোনো মেম্বার যতক্ষণ না বাড়িতে ফিরছে, উৎকণ্ঠা, এই বুঝি রাস্তায় কিছু নিয়ে মারামারি লেগে গেল। আমার বাড়ির একটি ছেলে বা একটি মেয়ে, সে হয়তো রাস্তায় সুন্দরভাবেই গাড়ি নিয়ে আসছে, মদ খেয়ে কেউ হয়তো তার গাড়িতে হালকা করে স্ক্র্যাচ করে দিয়েছে, ধাক্কা লেগেছে, দিয়ে তারাই আবার নেমে ওকে টেনে হয়তো মারধর করতে শুরু করে দিয়েছে, কারণ তারা তখন আলাদাই মুডে রয়েছে। এবং ছুরি দেখিয়ে, পিস্তল দেখিয়ে কোনো গলিতে, কোনো মোড়ে ফোন নিয়ে, ব্যাগ নিয়ে হাড় ছিনতাই করে পালাচ্ছে। এদেরও রমরমা বেড়ে ওঠে এই সময়। এদের একটু টাকা দরকার, নিউ ইয়ারের আগে মদ খাবে, মদ খাওয়ার টাকা নেই, চলো কারোর ফোন চুরি করে নিয়ে চলে আসি। প্রচুর মানুষ নতুন অচেনা জায়গায় রেস্টুরেন্টে এসছে, সে হয়তো রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এই গলি ঘুরে পার্কিংয়ে যাচ্ছে, রাস্তাটা তার চেনা না, একটু অসাবধানে আছে, তার ব্যাগটা ছিনিয়ে নিয়ে পালাই। এই ঘটনাগুলো দিল্লি দেখেছে। দিল্লি পুলিশ এই ঘটনাগুলো আটকানোর জন্য এই যে আগের স্লাইডে যেগুলো দেখালাম সেই স্টেপগুলো নিয়েছে। কি কি করেছে? নাম্বার 1, যাদের কাছেই ক্লিয়ার ইন্টেলিজেন্স আগে গ্যাদার করেছে, যে সমস্ত জায়গা থেকে এজেন্ট মারফত খবর আনো, কার কাছে পিস্তল, কার কাছে ছুরি, ধরো ওগুলোকে। আপনি বলতে পারেন, স্যার 21টা পিস্তল উদ্ধার হয়েছে, ওরকম 2100 পিস্তল এখনো রয়েছে, জানি, তবু 21টা তো হয়েছে। আমাদের কাছে দুটোই অপশান, আমরা নেগেটিভ নিয়েই পড়ে থাকতে পারি, আর আমরা পজিটিভ ব্যাপারের প্রশংসা করে দাবি করতে পারি যে এটাকে আরো বাড়াতে হবে। আমি তো সেটাই করব, পজিটিভ ব্যাপারের প্রশংসা করে আরো দাবি করব যে ইয়েস, ভালো কাজ, এটাকে আরো স্পিড বাড়াতে হবে। কিছু না করার থেকে একটু কিছু করা তো ভালো। এটা একটা আশার আলো তো আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষেরা। সেকেন্ড কি করা হয়েছে? সেকেন্ড, যারাই এই ধরনের গাঁজা, ইল্লিগাল লিকার, এই ধরনের অবৈধ মাদক দ্রব্যের বিজনেস করে, মজুত আছে, এদেরকে ক্র্যাকডাউন করে নেওয়া হয়েছে। কারণ এরাই সেই সাপ্লাই চেন, এরাই সাপ্লাই দেবে,
থার্ড কি করা হয়েছে, যাদের ব্যাড ক্যারেক্টার মানে চরিত্র বিচার করা হচ্ছে না, পুলিশের টার্ম এটা, ব্যাড ক্যারেক্টার মানে যারা বারবার কোনো ক্রিমিনালের মতো ক্রাইম করে, চুরি ইত্যাদি, ছ্যাঁচড়ামো, মলেস্টেশন, এবং যাদের নামে একাধিকবার এফআইআর হয়েছে, আগে থেকে পুলিশ প্রিভেন্টিভ তাদেরকে গ্রেপ্তার করেছে, ওদের ফুল অ্যারেস্ট করা হয়নি, প্রিভেন্টিভ ডিটেনশন করা হয়েছে। ওরা বলছে আমরা কি করেছি, তোমরা কিছু করোনি, যাতে করতে না পারো, তোমাদের অতীতের রেকর্ড যাতে যেহেতু বাজে, তোমাদেরকে আগে ধরা হয়েছে, নিউ ইয়ার হয়ে গেলে তোমাদের ছাড়া হবে, কারণ এই নিউ ইয়ারের টাইমেই তোমাদের মাথা চারা দেয় এবং নেশা করে আরও ঠিক বেঠিক জ্ঞানশূন্য হয়ে এরা ভয়ঙ্কর কাজকর্ম ঘটায়। থার্ড কি করা হয়েছে, যারা বিভিন্ন গ্যাংয়ের মধ্যে কোঅর্ডিনেশনের কাজ করতো তাদেরকে ধরে লকআপে পুরে দেওয়া হয়েছে। হ্যাঁ, নিউ ইয়ারের পর ছাড়া হবে, আপাতত তুমি লকআপে বসে থাকো, তোমার হাতে ফোন থাকলেই তুমি বাড়িতে হয়তো বসে আছো, ওখানে বসে বসেই তুমি এই চোর ওই ছ্যাঁচোর সবার সঙ্গে কানেক্ট করছো, সবাইকে হেল্প করছো, ওইটি করা যাবে না। এবং এইটা করে দিল্লি পুলিশ কি করতে চাইলো, একটা ক্লিয়ার মেসেজ দিতে চাইলো, এই 660 জন ছাড়া কি দিল্লিতে অপরাধী নেই, এখনো 6600 জন হয়তো বসে আছে, কিন্তু একটা ক্লিয়ার মেসেজ, ভাই মাথায় নোংরা চিন্তা ঘুরছে, 31শে ডিসেম্বর ভিড়ের সুযোগ নিয়ে ভারতবর্ষের কোনো মেয়েকে অসম্মান করবে দিল্লির বুকে, তো সাবধান হয়ে যাও, এই ভয়টা জরুরি। ভাই 31শে ডিসেম্বর মদ খাওয়ার ইচ্ছে, হ্যাঁ মদ খাও, কিন্তু মদ খেয়ে নিজে গাড়ি চালিয়ে যেতে পারবে না, ড্রাইভার অন্য রেখে দাও, অ্যাক্সিডেন্ট কমানোর চেষ্টা। তো অনেকে থাকে না, ধর কি হবে, আরে আমি তো রোজ করি, মদ খেয়ে গাড়ি নিয়ে চলে আসবো, আমায় কে আটকাবে, এই মেসেজটা তার জন্য যে গ্রেপ্তার শুরু হয়েছে, কারোর মাথায় রয়েছে আমি তো ডন, আমি তো হনু, আমি গাড়ি থেকে নেমে স্ট্রিট ফাইট করে নিই, একে ওকে চড়থাপ্পড় মারি, তো তার মনের মধ্যে একটা ভয় পাঠানো, সেই সিগন্যালিং করা, মেসেজ পাঠানো যে স্ট্রিট ফাইট করো না, ওখানেই ধরা হবে, লকআপে পড়া হবে, হনুগিরি বেরিয়ে যাবে, এই মেসেজটা দিল্লি পুলিশ দিতে চাইছে অপারেশন আঘাত 3.0 মাধ্যমে। এবং এর ওভারঅল ইম্প্যাক্ট কি, দিল্লির মানুষজনকে সেফ ফিল করানো, সেফ ফিল করাটা খুব জরুরি। আমি কিন্তু একবারও বললাম না দিল্লির মানুষকে সেফ করা, অবশ্যই দিল্লির মানুষ 5% সেফ হয়তো এতে হলো, এখনো 95% ভুলভাল এলিমেন্ট সমাজে রয়েছে, কিন্তু একটা সেফ ফিল মানুষের মধ্যে চলে আসবে পুলিশের এই কার্যকলাপের ফলে। সেফ ফিল এসে কি হবে, সেফ ফিল এসে একটা অদ্ভুত ব্যাপার হবে। এবার যেটা বলছি ভেবে দেখুন, আপনি আপনার মেয়েকে বলেন না রাত 9টার মধ্যে কিন্তু ঢুকে যেও, এর বেশি দেরি করো না, কখনো কোথাও গেছে, কেন 9টা ডেডলাইন কেন? বিহারে যখন জঙ্গল রাজ চলতো তখন বাড়ির ছেলে মেয়েকে বলা হতো সন্ধ্যে 6টার মধ্যে ঢুকে যেও, এর বেশি দেরি করো না, কেন সন্ধ্যে 6টা ডেডলাইন কেন? কারণ বিহারে সন্ধ্যে 6টার পর রাস্তা ফাঁকা হয়ে যেত, ফাঁকা রাস্তায় কেউ রিস্ক নিতে চাইতো না। আমার আপনার এখানে মফস্বলে রাত 9টার পর কেমন যেন আস্তে আস্তে অটো রিক্সা কমতে শুরু করে, টোটো, এবং রাস্তা শুনশান হতে শুরু করে, এবং সেই সময় আপনি রিস্ক নিতে পারেন না, তাই না? এবার একটা অদ্ভুত ব্যাপার দেখুন, কেন রিস্ক নিতে পারেন না? কারণ সেফ ফিল করেন না আপনি। তার ফলে 10টা বাড়ির 10টা মেয়ের রাত 9:30টায় বেরোনোর কথা ছিল, কেউ কোচিং পড়ে ফিরত, কেউ তার হয়তো নিজের একটা দোকান আছে, কিছুর একটা বিজনেস আছে, সে দোকান বন্ধ করে ফিরত, সবাই 8:30টার মধ্যে বন্ধ করে দিচ্ছে, কারণ কেউ সেফ ফিল নয়, 9টার মধ্যে বাড়ি যেতে হবে। এবার ধরুন 10টা মেয়ের মধ্যে 9টা মেয়ে 8:30টায় কাজ মিটিয়ে 9টায় বাড়ি চলে গেছে, রাত 9:30টায় রাস্তায় রইল কটা মেয়ে? একটা মেয়ে, তার রিস্ক বহুগুণে বেড়ে যায়। আর যখন মানুষ সেফ ফিল করে, এবার কি হবে? এবার দিল্লিতে 31শে ডিসেম্বর রাতে বা যে কোনো দিন রাতে, কলকাতায় যে কোনো শহরে আপনি ভাবুন, একটি মেয়ে কোচিং পড়ে ফিরবে, সেফ ফিল হয়েছে তার বাবা মার,
এইবার তার বাবা বলছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এসো না 9:30, পড়া শেষ করেই এসো। সেকেন্ড গার্জিয়ান সে তার মেয়েকে বলছে হ্যাঁ তোমার সন্ধেবেলা মেকআপ, ওর হয়তো মেকআপ পার্লার আছে, তোমার সন্ধেবেলা অনেক কাজের চাপ থাকে না, হ্যাঁ ঠিক আছে 9:30 নাগাদ কাজ কমপ্লিট করেই ফেরো। এইবার এইরকম করে যখন সবাই রাস্তায় মানুষজন বাড়ছে, অটোমেটিক দেখুন রাত 9:30 রাস্তায় এখন একজনের বদলে 10 জন মানুষ। যখনই মানুষ সেফ ফিল করছে তখনই বেশি করে মানুষ রাস্তায় বেরোচ্ছে, অটোমেটিক বাকি সবাইও সেফ, কারণ রাস্তায় বেশি মানুষ রয়েছে। তাই সেফ ফিল হওয়া খুব জরুরি। আর যত মানুষ আতঙ্কে থাকবে তত রাস্তায় সন্ধ্যের পর কম বেরোবে, আর তত অ্যাকচুয়ালি আনসেফ হবে মানুষ এবং দুষ্কৃতীদের মুক্তাঞ্চল হয়ে যাবে। তো এটা একটা সাইকেল এবং এর সঙ্গে অনেক কিছু জড়িয়ে আছে। আপনি ভাবুন না, সন্ধ্যাবেলা 2 ঘন্টা যে মেয়েটা এক্সট্রা কোচিংটা পড়ে পুরো ক্লাস কমপ্লিট করে বাড়ি ফিরলো, সে ভবিষ্যতে হয়তো ডাক্তার হবে। আমরা না হলে একজন প্রবাবেল ডাক্তারকে হারাতাম। তার বাবা মা হয়তো না না ডাক্তার হয়ে কাজ নেই, তুমি ঠিক টাইমে বাড়ি ফেরো মা। যে মেয়েটা 2 ঘন্টা এক্সট্রা তার মেকআপ পার্লার বা বিজনেস কোনো দোকান চালায় সেটাকে করে এলো, তার ফ্যামিলিতে বেটার আর্নিং হলো। যে ফ্যামিলি তারা 9:30-তে 10 PM 10:30-তে রেস্টুরেন্টে খেয়ে দিয়ে রিল্যাক্সে বাড়িতে এলো, যে কোনো টেনশন নেই, সব সেফ, রেস্টুরেন্টের এক্সট্রা ইনকাম হলো। তো ওভারঅল ইকোনমিক অ্যাক্টিভিটি অনেক বাড়ে যখন দেশের মানুষ সেফ ফিল করে, এটা বুঝতে হবে। হাতে গরম উদাহরণ দেখবেন, ল অ্যান্ড অর্ডার বেটার করে ইউপি কাঁপিয়ে দিয়েছে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের যিনি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, তিনি ক্ষমতায় এসেই একটা পরিষ্কার ফান্ডা বুঝে গেছিলেন যে ইউপিকে বেটার করতে গেলে ইকোনমি বেটার করতে হবে। ইকোনমি বেটার করতে গেলে ভাই ওই সন্ধে 6টার পর গুন্ডারাজ শুরু, সব বন্ধ হয়ে গেল, ওটা করলে হবে না, সন্ধেবেলায় তো মার্কেটে বেচা কেনা সব কিছু হবে। এবং আমাদের জনসংখ্যার 50% মহিলা, তাদেরকে একদম সেফ ফিল করাতে হবে যে একদম পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আপনিও পূর্ণ মর্যাদায় আপনার কাজ করতে পারেন, অসম্মান করার কেউ নেই এখানে। তো এটা ফিল করে ইকোনমি বাড়াতে গেলে এই সেফ ফিল দিতে হবে। এবং ল অ্যান্ড অর্ডার যদি রাজ্যে থাকে তবেই বড় বড় ইনভেস্টারও ইনভেস্টমেন্ট করবে। আপনার রাজ্যে সন্ধ্যে 6টার পর কেউ বেরোতে ভয় পায়, ওখানে কোন কোম্পানি এসে বিজনেস খুলবে? পাগল নাকি? তো উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী দায়িত্বে এসেই একটা কথা বললেন যে কেউ যদি আমার রাজ্যের কোনো মা বোনকে অসম্মান করে, না জেল না বেল, সিধা প্রভু সে মেল, মানে এনকাউন্টার, ফেক এনকাউন্টার, গর্ব করে বলে হ্যাঁ ফেক এনকাউন্টার হয়েছে, ভালো হয়েছে, আরো হবে, না জেল না বেল, সিধা প্রভু সে মেল। এবং তার ফল দেখুন, উত্তরপ্রদেশে ইনভেস্টমেন্টের পর ইনভেস্টমেন্ট, নয়ডায় পুরো শিল্প নগরী তৈরি হয়ে গেল। যে বাঙালি একদিন গর্ব করত নিজেকে যে আমরা হচ্ছি বাঙালি, পশ্চিমবঙ্গ, কলকাতা, এই ইউপি বিহার ভিখারি রাজ্য, সেই বাঙালি পড়াশোনা কমপ্লিট করে পরিমরি করে ছুটছে নয়ডায় চাকরি করতে উত্তরপ্রদেশে। কেন? কারণ ওখানে শিল্প এসে গেছে। কেন এসছে? কারণ ল অ্যান্ড অর্ডার বেটার করা হয়েছে। এই রাস্তাতেই দিল্লি চলতে চাইছে, যে ল অ্যান্ড অর্ডার বেটার করলে আপনার ইকোনমি থেকে শুরু করে সবকিছু বেটার হয়েই যাবে অটোমেটিক। আবারও একই কথা বলবো, স্যার পুরোপুরি কি হয়ে গেছে? কেউ দাবি করেনি, 1000টা ফল্ট আছে, কিন্তু যদি 5টাও বেটার হয়ে থাকে তাহলে সেইটাকে প্রশংসা করে আমাদের আরো দাবি জানাতে হবে যে আরো 995টাকেও বেটার করতে হবে। বাট শুরু হয়েছে। গুড ইনিশিয়েটিভকে খোলা মনে গুড বলাটা উচিত। সব কিছুর মধ্যেই খুঁত ধরবো, নেগেটিভ বলবো, এতে করে তো ভালোর কিছু হবে না। তো যাতে ভালো হয় সেই দিকেই কথা বলা উচিত, সেরকম কাজ করা উচিত। তো এই হলো অপারেশন আঘাত। এবং আমি তো দাবি করব, এক্সপেক্ট করব, আওয়াজ তুলব, আরো 5 জনের মধ্যেই বার্তা পৌঁছে দেব যে এই মডেলটা প্রত্যেক রাজ্যে প্রত্যেক শহরে চালু করা উচিত।
অপারেশন আঘাত পশ্চিমবঙ্গে কেন হচ্ছে না, কলকাতায় কেন হচ্ছে না, মফস্বলগুলোতে কেন হচ্ছে না? যদি আপনি মনে করেন যে এটাও আপনার পরিবারেরও জেনুইন প্রবলেম, সত্যি একটা নির্দিষ্ট টাইম পর আপনিও আপনার বাড়ির মেয়েকে বাড়ির বাইরে থাকতে দিতে পারেন না, প্রশ্ন করুন কেন পারেন না? দোষ কি আপনার মেয়ের? না? তাহলে ওর ওপর বাধা কেন চাপিয়ে দেন? কারণ আপনি জানেন যে আমরা এমন একটা সমাজ বানিয়েছি যেখানে ও সেফ নয়। তাহলে সেই সমাজটাকে সেফ করার চেষ্টা করি আমরা, বরং তাতে কিছু কাজের কাজ হতে পারে। তার জন্য যে দায়িত্ব আছে আমাদের সেটা পালন করতে হবে। আওয়াজ তুলুন, রাইট? আর বাকি আমি তো একটাই কথা বলবো, ইকোনমি, ইকোনমি অ্যান্ড ইকোনমি, ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্ট অ্যান্ড ইনভেস্টমেন্ট। সমাজের সেফটি যেমন দরকার, সেরকম আর্থিক সুরক্ষাও দরকার। একসঙ্গে চলতে হবে, কোনো একটা দেখলাম না এই করলে হবে না। এবং আর্থিক সুরক্ষার জন্য 2026কে টার্গেট ইয়ার করে নিন যারা স্কিল বাংলা সদস্য, যে 2026 থেকে আমি আমার আর্থিক সুরক্ষা একটু বাড়াবো, আমার আর্থিক কন্ডিশন একটু বাড়াবো আমার পরিবারের, এবং তার জন্য আজ থেকে আপনাদের কাজ করতে হবে। স্যার কি কাজ করব বলুন? কিচ্ছু আহামরি কাজ করতে হবে না। যে টাইমটায় একটু হয়তো সিরিয়াল দেখেন বা একটু রিল দেখেন, ফেসবুক করেন, অন্য কিছু করেন, সামান্য কিছু না কিছু টাইম সবারই বেরিয়ে যাবে, ওই টাইমটায় পড়াশোনা শুরু করুন। স্যার কি পড়ব? ফাইন্যান্সিয়াল লিটারেসি তৈরি করুন, স্টক মার্কেট নিয়ে পড়তে শুরু করুন, এবং আজ থেকেই আপনারা ইনস্ট্যান্ট ক্লাসের অ্যাক্সেস পেয়ে যাবেন স্কিল বাংলাতে যেই মুহূর্তে আপনারা এনরোল করবেন। একটা কথা বলি, স্টক মার্কেট, ইন্ডিয়ার শেয়ার মার্কেট, সেন্সেক্স, সবকিছু ভারত আমেরিকা ট্রেড ডিল হয়ে যাওয়ার পর কোন গতিতে ওপরে ওঠে দেখে নিন। একটা জিনিস খেয়াল করুন, এর থেকে বেশি হিন্টস দিতে পারবো না। ভারত এবং আমেরিকার ট্যারিফ যখন ভারতের ওপর ছিল না, তখন আমাদের সেন্সেক্স কত ছিল? 85,000, রাইট? হাইয়েস্ট। ট্যারিফ লাগার পর ওটা পড়তে পড়তে কোথায় এলো? ট্যারিফের ধাক্কা তো আছেই, 73,000। ইন্ডিয়ার বাউন্স ব্যাক দেখুন, ট্যারিফ আমাদের ওপর থেকে ওঠেনি, ট্যারিফের ধাক্কা হজম করে, অ্যাবজর্ব করে নিয়ে এমনভাবে আমরা বাইরের দেশগুলো এক্সপোর্ট করতে শুরু করলাম এবং ইন্টারনাল কনজাম্পশন বাড়ালাম, এবং আমরা স্ট্রং জিওপলিটিক্যাল পজিশন নিয়ে বসে থাকলাম যে ট্যারিফ থাকা অবস্থায় আমরা 73,000 থেকে আবার 86,000ও টাচ করে দিয়েছিলাম। 85,000 যেটা আগের ছিল সেটাকে ব্রেক করে, তাই তো? এবার যখন ট্যারিফ উঠবে, ট্যারিফ উঠতে বাধ্য, ট্রেড ডিল তো হবেই, দেরি হচ্ছে কারণ ইন্ডিয়া পুরোপুরি নিজের জায়গায় ফিক্সড আছে যে ভাই আমাদের ফার্মারদের মার্কেট এবং ডেয়ারি মার্কেট আমরা দেব না আমেরিকাকে, এই শর্ত ফিক্স থাকবে। এরপর কি ট্রেড ডিল করবে বলো? আমেরিকা ওপেনলি বলছে, আমেরিকার অফিসাররা, ইন্ডিয়া ইজ ভেরি টাফ টু ক্র্যাক, ইন্ডিয়া ইজ ভেরি হার্ড টু ক্র্যাক, সরি, কোট আনকোট। ইন্ডিয়াকে ক্র্যাক করতে পারছে না ওরা ট্রেড ডিলে, বাকি প্রত্যেকটা দেশকে করিয়ে নিয়েছে। ইন্ডিয়ার ক্লিয়ার অ্যাপ্রোচ, হবে না। আমার দেশের কৃষক এবং যারা দুধের কারবার করে, পশুপালক, গোয়ালা, দুধের বাকি ডেয়ারি প্রোডাক্টের সঙ্গে যুক্ত, তাদের রুটি রুজি শেষ করতে দেব না, বাকি ট্রেড ডিল কি করবে বলো? তো এই জন্য ডিলে হচ্ছে, বাট যেদিন ট্রেড ডিল হবে এটা কিন্তু আরো ওপরে যেতে শুরু করবে, খুব স্বাভাবিক। কারণ শেয়ার মার্কেটের খুব বেসিক একটা কথা বুঝুন, যখন আপনি কিছু বুঝতে পারছেন না আমেরিকার ব্যাপারে বা ওয়ার্ল্ড পলিটিক্সের ব্যাপারে, গেস করতে পারছেন না, প্রেডিকশন লাগাতে পারছেন না, ভোলাটাইল সবকিছু, তখন যে কোনো ইনভেস্টর ইনভেস্ট করতে চায় না। তখন তারা কি করে? তখন তারা সেফ ইনভেস্টমেন্ট হিসেবে ইনভেস্টমেন্টটাকে কোম্পানির শেয়ার থেকে তুলে নিয়ে মেটালে সরিয়ে দেয়, গোল্ড, সিলভার, কপার, আরও অনেক মেটাল, মেনলি এই তিনটে মেটালে শিফট করিয়ে দেয় যে ভাই মেটাল আমার সেফ ইনভেস্টমেন্ট। যেই মুহূর্তে টেনশন মিটে যায় বিভিন্ন দেশের, ইন্ডিয়া আমেরিকা টেনশন মিটে গেল, সঙ্গে সঙ্গে কি হবে? তখন মানুষজন মেটাল থেকে ইনভেস্টমেন্ট নিয়ে এসে আবার বিভিন্ন কোম্পানিতে লাগাতে শুরু করে। এটাই তো বেসিক কথা শেয়ার মার্কেটের, বাকি আর ডিটেলে আমি যাব না।
তো বুঝতেই পারছেন, যখনই স্থিতিশীলতা চলে আসবে কোম্পানির স্টক উপরে উঠবে। আর এখনো তো মেটাল কেনা মানে আপনি তো সোনার গয়না, রূপোর গয়না, তামার গয়না কিনবেন না। এখন মেটালে ইনভেস্টমেন্ট মানে শেয়ার মার্কেটে যারা বুদ্ধি করে টাকা লাগায় কোনোদিন টাকা ডোবে না। তারা কি করে, অবস্থা স্থিতিশীল, 10টা কোম্পানিতে টাকা লাগিয়ে রাখো, 10 টাকা লাগালাম, নির্দিষ্ট সময় পর বেড়ে 30 টাকা হয়েছে। আচ্ছা, অবস্থা অস্থিতিশীল হচ্ছে, 30 টাকাটাকে সঙ্গে তুলে শেয়ারেই ইটিএফ যেটাকে বলে, গোল্ড, সিলভার, কপার বিভিন্ন মেটালে লাগিয়ে দাও, টাকা কমলো না, 10 থেকে 30 হয়ে গেছে, এই 30টা বাড়তে বাড়তে 45 হচ্ছে। আচ্ছা, কয়েক নির্দিষ্ট কিছু সময় পর আবার স্থিতিশীল, 45টা তুলে এদিকে আবার বিভিন্ন কোম্পানিতে লাগিয়ে দাও, টাকা একবার ওর পড়েনি। যারা বোকা, পড়াশোনা জানে না, ফাইন্যান্সিয়াল লিটারেসি নেই, তাদের টাকা পড়ছে। এ তো এখানে যখন 10 টাকা প্রথম কোম্পানিতে লাগিয়েছিল, 10টা শেয়ার হয়তো পেয়েছিল, কথার কথা আমি বলছি, 1 টাকা করে যদি হয়, এখন 45টা লাগাচ্ছে, 45টা পাচ্ছে। ওকে খালি জানতে হবে কখন কোন দিকে শিফট করব, এর জন্য জিও পলিটিক্স বুঝতে হবে, আর কিছুই না। এবং আমি বলবো যে যারা স্টক মার্কেটে লার্নিংটা নেবেন, পড়াশোনা করে স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করতে শুরু করবেন, এখনই করে নিন এনরোলমেন্ট। কারণ স্কিল বাংলার যে কোনো কোর্সের ফিজ আপনারা জানেন, নতুন করে বলার কিছু নেই, 5,000 টাকা থাকে। জাস্ট এখন কয়েকটা দিনের জন্য, বা হয়তো আগামীকালই লাস্ট ডে হবে, এটার ফিজ রাখা হয়েছে 3200 টাকা, যাতে মোটামুটি আরও অনেকে যাদের কোনো আর্থিক সমস্যা রয়েছে তারাও এনরোল করতে পারেন। এর থেকে কম করা সম্ভব নয়, তো হবেও না, কিন্তু এরপর ফিজটা বেড়ে আবার 5,000 টাকা হয়ে যাবে। তো তার আগে ভর্তি হয়ে নিন। এবং আমার পার্সোনাল টিমের নাম্বার আপনাদেরকে আমি দিয়ে রাখি সবসময়, এটা আমার পার্সোনাল টিমের নাম্বার, এই নাম্বারে কল করে নিন, যা কিছু জিজ্ঞাসা আছে জিজ্ঞেস করে নিন, জিজ্ঞেস করে নিয়ে এনরোল করে নিন। অল দ্য বেস্ট।